আমরা খুব স্বাভাবিকভাবে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে আর কি। সেটা হচ্ছে যে কেন এই মাটি থেকে ধরুন বুদ্ধ অথবা জৈনের মতো এক ধরনের দর্শন যেটা গ্লোবালি খুব অ্যাক্লেইমড এবং রিনাউন্ড এবং খুবই প্রচুর ইনফ্লুয়েন্স তৈরি করেছে, মানে প্রায় 2500 মধ্যে দিয়ে কেনই বা এই ধরনের আইডিয়া এখানে উদ্ভব হলো। পাশাপাশি যেটা হচ্ছে যে এই উদ্ভবের যে জন্য মানে বিকাশ হচ্ছিল, এই বিকাশের ক্ষেত্রে শুধু আমাদের ক্ষেত্রে দর্শন বিকাশ হয়েছে তা না, বিদর্শনও বিকাশ হয়েছে। এই বিদর্শন শব্দটা আসলে আমরা অনেকেই হয়তো বা বিশেষভাবে পরিচিত হচ্ছে যে বিপাশনার প্রেক্ষাপট থেকে। আমি আজকে খানিকটা স্লাইটলি ডিফারেন্ট অর্থে আবার বিদর্শনটাকে ভাবা যেতে পারে, বিশেষত শূন্যবাদ বোঝার ক্ষেত্রে, সেটা নিয়ে আলোচনা করব। আর শেষের দিকে আলোচনা করব যে কিভাবে আসলে এই ধরনের ধারণা আমাদের বর্তমান সোসাইটি, রাজনীতি এবং হচ্ছে যে জ্ঞান চর্চাকে সমৃদ্ধ করতে পারে। ফলে আলোচনাটা খানিকটা হচ্ছে যে ঐতিহাসিক এবং পাশাপাশি এটার কি কারণে এখনো আমাদের সোসাইটির সাথে একটা তাৎপর্য এবং গুরুত্ব আছে, সেই জায়গা থেকে আসলে আলোচনাটা সেট আপ করবো এইভাবে, যেটা ভাবছি এই মুহূর্তে আর কি। তো খুব স্বাভাবিকভাবেই আলোচনার শুরুতে আমাদের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা দর্শন শব্দের সাথে পরিচিত, আমরা হয়তো অতটা বেশি অদর্শনের সাথে পরিচিত না, কিন্তু এই বিদর্শন শব্দটা আসলে কি? এখন আমরা জানি যে এই যে দর্শন শব্দটা, এইটা মূলত আমরা জানি যে বাংলা ভাষায় দর্শন শব্দের মানে যে প্রথম ব্যবহারটা আমরা লক্ষ্য করেছি যে মানে মূলত বলা হয়ে থাকে যে 6th অথবা 7th সেঞ্চুরির দিকে, ষষ্ঠ বা সপ্তম শতকের দিকে জয়ভদ্র সুরি মানে একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে যে ষোড়শ দর্শন সমুচ্চয়, সেখানে আর কি। এবং পরবর্তী সময় মাধবাচার্যের একটা বই ছিল, সেটা হচ্ছে যে মানে সর্বদর্শন সমুচ্চয়। এই বইগুলোর মধ্যে প্রথমত আর কি যে ধারণা করা হয়ে থাকে যে আমরা আজকালকে যেই অর্থে দর্শন শব্দের ব্যবহার করে থাকি আর কি, সেই অর্থেই দর্শনটা ব্যবহার করা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, এবং একটা মানে অনেক স্কলাররা আসলে মনে করেন যে এই শব্দটার প্রথম ব্যবহার ওই সময়। কিন্তু খুব স্বাভাবিকভাবে কি যে আমরা যদি দর্শন শব্দটা, যেহেতু আমাদের বাংলায় শব্দটা এসেছে সংস্কৃত থেকে, এবং এই শব্দের এক ধরনের এটোমোলজিক্যাল অরিজিনও আছে, সেটা হচ্ছে যে আমরা সবাই মোরলেস অবগত, সেটা হচ্ছে যে দৃশ্যকোণ, মানে বিশেষভাবে দেখা, দৃষ্টিতে দেখা। এই যে দৃষ্টি শব্দটা, যেটা কিছুক্ষণ আগে করুণানন্দ ছিল আলাপ করছিলেন নাকি, যেটার সাথে এক ধরনের মেডিটেশনের যুক্ততা আছে, নির্বাণের এক ধরনের সম্পর্ক আছে, মানে এই মানে যে দৃষ্টিটা আসলে কি। এবং আমি প্রথমত এই দৃষ্টিটা নিয়ে আসলে একদম আলাপ করতে চাই এবং বলতে চাই, সেটা হচ্ছে যে মূলত যে ধারণা করা হয় যে দর্শন শব্দ যদিও প্রথম দিকের ব্যবহার ষষ্ঠ অথবা সপ্তম দশকে হলেও, এটা আসলে একই অর্থে এর অনেক আগেও ব্যবহার হয়েছে। এবং সেই ব্যবহারটা তাহলে কি, মানে এবং বর্তমানে আসলে কি অর্থে দেখা হয়, এবং হচ্ছে যে আমরা মানে যে এই জয়ভদ্র সুরি অথবা মাধবাচার্যের যদি লেখার মধ্যে দেখি, সেটা হচ্ছে লার্জলি যেটা আমরা দেখি সেটা হচ্ছে এক ধরনের তত্ত্বদৃষ্টি, মানে বিভিন্ন বিষয় নিয়ে এক ধরনের দেখা অথবা ভাবনা, এই জায়গা থেকে আসলে আমরা সাধারণত দেখে থাকি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে দৃষ্টি অথবা দেখা, এবং যেখান থেকে আমরা এই ফিলোসফিটা মানে যে দর্শনটা আজকালকে বুঝি, এটা খানিকটা আসলে ভিন্ন। সেটা হচ্ছে যে অর্থে অথবা মানে গ্রিক ট্রেডিশনের ফিলোসফিটাকে বোঝা হয় থাকে, মানে যে গ্রিক ট্রেডিশনে আসলে প্রথমে ওই ফিলোসফি শব্দটার আবির্ভাব হয়নি, হয়েছে ফিলোসফার শব্দ, এবং প্রথম পিথাগোরাসই ব্যবহার করেন ষষ্ঠ শতকের দিকে খ্রিস্টপূর্ব আর কি। আনুমানিক প্রায় একই সময়, যে সময় বুদ্ধ জন্মগ্রহণ করেছেন, বুদ্ধের জীবনকালেই আর কি। এখন ওইখানে যে মানে ফিলসফি যে অর্থে ব্যবহার করা হতো আর কি, সেটা আসলে আজকালকে আমরা যে অর্থে ব্যবহার করি তার সাথে একটা ভিন্নতাও আছে আর কি। এটা সবসময় হয়, সময়ের সাথে সাথে সবকিছুরই অর্থ পাল্টায়। যেমন আমি প্রায় সময় একটা উদাহরণ ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির উদাহরণ। যেমন যে আজকালকে যদি আমি জিজ্ঞাসা করি যে বিশুদ্ধ পানি কি, এটা হয়তো বুঝতে পেরেছেন যে এই বিশুদ্ধ পানির অর্থ মানে গত কয়েকশো শতকে বেশ পরিবর্তন হয়েছে। যেমন আমাদের কাছে আজকালকে বিশুদ্ধ পানি হচ্ছে কি মাম অথবা অন্যান্য যে একোফেনা যে বোতলগুলো আছে, সেখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের মিনারেল যুক্ত পানি। কিন্তু এখন থেকে আমার বাবার সময় যখন জীবাণু আবিষ্কার হয়েছে, তখন বিশুদ্ধ পানির ধারণা ছিল যে জীবাণু মুক্ত পানি। আমার দাদার সময় অথবা দাদার বাবার সময় অথবা যখন জীবাণুর ধারণা আবিষ্কৃত হয়নি,
তার কাছে বিশুদ্ধ পানির ধারণা ছিল কি, সেটা হচ্ছে মূলত চলমান যে পানিটা খাওয়া যায়, যে পানিটা খেলে আপনি অসুস্থ হবেন না। তার মানে হচ্ছে কি যে কয়েকশো বছরের মধ্যে এই ধরনের একই যে একটা শব্দের অর্থ বিভিন্নভাবে পরিবর্তন হতে থাকে এবং তার সার্কামস্টেন্সিয়াল জায়গাগুলো থেকে। ঠিক তেমনটাই কি যে আমাদের এখানে যে যে অর্থে দর্শনটা আমরা ভাবি অথবা দেখি, তাও আসলে একদম চেঞ্জ হয়েছে, যেমনটা চেঞ্জ হয়েছে আসলে মানে গ্রিক ট্র্যাডিশনের মধ্যে। তো আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গ্রিক ট্র্যাডিশনের পিথাগোরাসই প্রথম আসলে ব্যবহার করেছে নাকি যে ফিলসফার শব্দটা, ফিলসফি না। তাহলে ফিলসফার কারা, এইটা একটা খুব ইন্টারেস্টিং একটা প্লেটো একটা মানে যে ওই মানে ডায়ালগের মধ্যে খুব ইন্টারেস্টিং ভাবে বলছেন তাহলে ফিলোসোফার কারা। তো সেখানে প্লেটো বলছেন ফিলোসোফার আসলে তারাই যারা মূলত হচ্ছে যে মানে জ্ঞান লাভ করছে আর কি। তো তখন খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসলে তুলি, তো সফিস্টদের সাধারণত আমরা ওই ট্রেডিশনে যাদেরকে আর কি আসলে এক ধরনের মানে যারা একটা বিশেষ ঘটনা হিসেবে আজকালকে দেখলেও সফিস্টরা ওই সময়কার ফিলোসফার থেকেও মানে এক ধরনের ডমিনেটিং ক্লাস ছিলেন এবং যাদেরকে ফিলোসফার আসলে ভাবা হতো না। তাহলে এই যে সফিস্টরা তুলে কি শিক্ষা তাদেরকে ভাবা হতো একজন অমনি সায়েন্স, যারা হয়তো এই বিষয়টা জানেন, আজকালকে আমরা সেই অর্থ অবশ্য ভাবি না। তখন ফ্রেডো দেখা যাচ্ছে বলছিলেন প্লেটোকে, তাহলে সেক্ষেত্রে তাহলে খুব স্বাভাবিকভাবে তাহলে মানে ফিলোসফার কারা, তো উনি তখন বলছেন আসলে ফিলোসফার যে অমনি সায়েন্স যিনি সবকিছু জানেন তা না, বরং যার আসলে জ্ঞানের প্রতি ভালোবাসা আছে। তো জ্ঞানের প্রতি কোন একটা ভালোবাসা, সেটা হচ্ছে এক ধরনের মানে গ্রিক শব্দে তিনটা শব্দ ব্যবহার করা হয় থাকে আসলে ফিলসফি মানে যে ভালোবাসার ক্ষেত্রে। একটা হচ্ছে গবে, যেটা সাধারণত পিতার সাথে সন্তানের ভালোবাসা অথবা মানুষের সাথে ঈশ্বরের ভালোবাসা। আরেকটা হচ্ছে ইরস, যেটা আমরা জানি যে একদম রোমান্টিক লাভ, যেটা ফ্রয়েডের মধ্যে বিশাল প্রচুর আলোচনা হয়। আর আরেকটা হচ্ছে যে ফিলর, এই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এক ধরনের ভ্রাতৃত্বমূলক ভালোবাসা, যার পাশাপাশি আমরা হাঁটি, বন্ধুত্বমূলক ভালোবাসা। ফলে এখানে এক ধরনের মানে যে অ্যাক্টিভিজমের জায়গাটাও আছে, যেটা হচ্ছে কি জানেন চলা মানে কোনো কিছু জানা না। আমরা আজকালকে যে অর্থে হয়তো দেখি সেটা হচ্ছে যে মানে ফিলসফিটাকে অনেকটাই দেখে হচ্ছে কি উঠতে, সেটা হচ্ছে যে কোনো কিছু একটা তথ্য উপাত্ত জানা, যেটা বিভিন্ন বিভাগগুলোতে শেখানো হয়ে থাকে। কিন্তু এই যে পার্থক্যের জায়গাটা আর কি, যে মানে আজকালকে আমরা জানি সেটা হচ্ছে যে এই গ্রিক ট্রেডিশনাল ফিলসফিটাকে খানিকটা ভিন্নভাবে দেখানো হয়। সেখানে দেখা হয় যে কি, যে ফিলসফি হচ্ছে মানে এক ধরনের যৌক্তিকভাবে আলোচনা এবং যার মধ্যে দিয়ে আসলে বিজ্ঞান এবং ধর্মের সাথে আমরা একটা ফারাক করে থাকি। এটা অনেকটা এনলাইটেনমেন্টের সাথে অতপ্রতভাবে জড়িত, কিন্তু আমাদের এখানে কখনো ধর্মের সাথে আসলে দর্শনকে ফারাক করা হয়নি, এবং যার ফলে ধর্ম এবং দর্শন খুবই অতপ্রতভাবে জড়িত এবং কানেক্টেড আর কি। এবং আমাদের এখানে মানে যে ইউরোপের রিলিজিয়ন যে অর্থে ব্যবহার করা হয় সেই অর্থে একবার কিন্তু ধর্মকে দেখা হয়নি, আমরা অনেকেই জানি। তো এই যে দেখা এবং দৃষ্টি, এই দৃষ্টি শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোল পালন করে। সেটা হচ্ছে কি যে মানে আমরা জগৎকে কিভাবে দেখছি, এবং আমরা যদি জগৎকে দেখাটা জানতে পারি, জগৎ আসলে কি, তার মধ্যে দিয়ে অনেকে ভেবে থাকেন যে আমরা মোক্ষম লাভ করতে পারি। তো এই যে দৃষ্টি নিয়ে যে আলাপ এবং আলোচনা, এটা আমরা প্রথম পাই অনেকটা হচ্ছে যে মানে যে আমরা অনেকে জানি যে পালি সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম দিককার টেক্সট ব্রহ্মজাল সূত্র। যে এই সূত্রটা আরেকটা নাম হচ্ছে দৃষ্টি জাল সূত্র। তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের দৃষ্টির যে জাল আছে সেই বিষয়ে যে সূত্রটা। এবং অনেক করতে হচ্ছে যে মানে যে এই জালগুলো থেকে মুক্তির সাথে আবার নির্বাণের একটা অতপ্রত সম্পর্কের জায়গাও আছে। এই যে জাল, যেটা যে যে জাল আসলে কি এবং কেন এবং কিভাবে আমাদেরকে অনেক সময় দৃষ্টি রোধ করে, এটা নিয়ে ওই সময় দেখা গেল যে ওই সময়কার যে প্রতিষ্ঠিত যে প্রায় ৬২টা মানে যে ঘরনা আছে, সেই ঘরনাগুলো এবং চিন্তা ভাবনাকে উপস্থাপনা করা হচ্ছে এই দৃষ্টি জাল সূত্রের মধ্যে। এবং খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা যে ধরুন মধ্যপ্রাচ্যীয় সেমেটিক অথবা আব্রাহামিক যে ধর্মগুলোকে দেখি, সেখানে যখন শুরু হয় এক ধরনের রিভলিউশনের জায়গা থেকে, যে ওহী নাজিল হচ্ছে এবং সেই ওহীগুলোকে আসলে আমরা মানে যে কেউ হয়তো মেসেঞ্জার আকারে প্রকাশ করছেন, কিন্তু এই এলাকায় যে ধর্মগুলো অথবা যে দর্শনগুলো আবির্ভাব হচ্ছে, তার টেক্সটটা শুরুই হচ্ছে খানিকটা ভিন্নভাবে। শুরুর কিভাবে হচ্ছে সেটা হচ্ছে যে ভিন্ন মতগুলোকে উপস্থাপন করা হচ্ছে এবং সেগুলোকে খণ্ডন করা হচ্ছে। এই যে খণ্ডন করার যে প্রবণতা এবং হচ্ছে ভিন্ন মতগুলোকে যে উপস্থাপন করে খণ্ডন করা, এটা কেন জরুরি হলো, এবং এটা আসলে অনেকটা মানে যে আমাদেরকে সহায়তা করবে আসলে আমরা কোন স্থান এবং প্রেক্ষাপট থেকে এই ধরনের ভাবনাগুলো উঠে আসছে, এবং সেটা আসলে অনেকটা আমাদেরকে সহায়তা করবে ইভেন্চুয়ালি। সেটা হচ্ছে যে এই মানে বিদর্শনটা কি সেটাও বুঝতে। এখন আমরা সবাই জানি যে গৌতম বুদ্ধ অথবা হচ্ছে যে মহাবীর, ওনারা মূলত হচ্ছে যে
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধে বসবাস করেছেন। মগধ হচ্ছে যে এখানকার যে 16টা মহাজনপদ বলা হয়ে থাকে তার মধ্যে একটা, এর মধ্যে অঙ্গ আছে, অঙ্গের মধ্যে বাংলাদেশের রাজশাহী। মগধ হচ্ছে মূলত বিহার এবং হচ্ছে যে খানিকটা অংশ হচ্ছে যে ইনিশিয়ালি হচ্ছে পশ্চিমবঙ্গের অংশ। পরবর্তী সময় আসলে ওই যে বুদ্ধের সময়কালে মানে এটা যুক্ত হয় অঙ্গের অংশ, এবং পরে বঙ্গেরও কিছু অংশগুলো ওই সময় যুক্ত হয়ে থাকে। এখন এই মগধের একটা অদ্ভুত সংস্কৃতি আছে, যে সংস্কৃতি আসলে মানে যে মগধের যে মধ্যদেশে যেটা আমরা বলে থাকি যে মানে যে এই সমকালীন যে দক্ষিণ এশিয়ার এবং পূর্ব দেশে, যেটা হচ্ছে একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমাদের এই এলাকার যে প্রাচীন ভারত বা দক্ষিণ এশিয়াকে 3টা ভাগে আসলে স্থানে বড় দাগে ভাগ করা হতো। একটা হচ্ছে পূর্ব দেশ, একটা হচ্ছে মধ্যম দেশ, একটা হচ্ছে পশ্চিম দেশ। পশ্চিম দেশ হচ্ছে পাঞ্জাব, পেশোয়ার থেকে শুরু করে একবারে গান্ধার। গান্ধার হচ্ছে আফগানিস্তান এবং যে ইরান সহ একটা বিশাল মানে রাজ্য ছিল সেটা। এইদিকে যেটা হচ্ছে যেটা হচ্ছে মধ্য দেশ, হচ্ছে মূলত যে ভারতের মধ্য যে রাজ্যগুলো আছে। আর পূর্ব দেশগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে যে বাংলা, বিহার, উড়িষ্যার থেকে শুরু করে আসাম টাসাম এগুলো। এবং আজকালকে অনেক গবেষকরাই মনে করে সেটা হচ্ছে যে এই পূর্ব দেশে একটা বিশেষ চরিত্র আছে, এবং এই চরিত্রটা আসলে জন্ম দিয়েছে অনেকগুলা দার্শনিক চিন্তা এবং ধর্মগুলোকে, যেগুলো আসলে গ্লোবালি প্রতিষ্ঠিত হয়েছে এবং এখনো চর্চিত হয় এবং বিভিন্নভাবে আসলে আমাদের এখনো বৌদ্ধিকভাবে সমৃদ্ধ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি কারণে হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ, আমার আসলে আমি আমার পিএইচডিটাই আসলে হচ্ছে যে এই এলাকার চিন্তা ভাবনা এবং যুক্তি নিয়ে, এবং সেই সূত্রে আমাকে আসলে ওই পালি সাহিত্যের পাশাপাশি যে সংস্কৃত লিটারেচার এবং হচ্ছে যে এখানে একটা গান্ধারী প্রাকৃতের উপরে রচিত এই ম্যানুস্ক্রিপ্টগুলো পড়তে হয়েছিল। তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের অনেকের কাছে, এবং সেই সূত্রে আমাদের অনেকগুলো লেখাও আসছে বাইরে, আমার এবং চেক কপল্যান্ডের। এই বিষয়ে আমরা কাজ করি যৌথভাবে। তো সেটা হচ্ছে যে কেন এইখানে এই ধরনের চিন্তা হচ্ছে। আমরা ধরুন এথেন্সে কেন এক ধরনের দর্শন চিন্তা হচ্ছে সেটা আমরা বুঝি, কিন্তু আমি আসলে দেখাবো সেটা হচ্ছে যে কিছু আমাদের এখানে শুধু দর্শন চর্চাই হচ্ছে না, পাশাপাশি এখানে বিদর্শন চর্চা হচ্ছে, এবং যেটা খুব ইউনিক ট্রেডিশন আমাদের এখানে আর কি। কেন এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি জানেন, এখানকার মানে সংস্কৃতি এবং হচ্ছে ভূমি প্রথা। এই সংস্কৃত এবং ভূমি প্রথা খুবই অতপ্রত আসলে। গৌতম বুদ্ধের সময় যিনি মগধের রাজা ছিলেন, ওনার নাম হচ্ছে আমরা মানে অজাতশত্রুর বাবা বিম্বিসার। উনি ছিলেন মূলত কি যে সেই সময়কার রাজা। উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা আইন প্রবর্তন করেছিলেন। সেই আইনটা হচ্ছে কি, যে পতিতভূমি ওয়েস্টল্যান্ড বলে আমরা যা জানি, সেই পতিতভূমি অথবা ওয়েস্টল্যান্ডকে উনি সেটা হচ্ছে রাজ্যের অধীন করেছিলেন। তার মানে হচ্ছে পতিতভূমি বলে কোনো ভূমি নাই, সবকিছু হচ্ছে কি হয় মানে সম্রাটের অংশ অথবা রাজার প্রপার্টি অথবা হচ্ছে জমিদারের প্রপার্টি, এবং সবকিছু ট্যাক্সেবল, মানে এখানে ট্যাক্স পে করতে হয়। এর ফলে যেটা হয়েছে, এখানে একটা তুমুল সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে। বিম্বিসার সময়কার যেটা আছে আমরা সোমনাপালা সূত্র নামে খুব বিখ্যাত একটা সূত্র, যেটা আসলে অজাতশত্রু যিনি যখন তার বাবাকে মানে অ্যাবডিকেটেড করলেন অথবা হত্যা করেছিলেন, তারপরে ওনার লেজিটিমেসির জন্য দেখা যায় কি গৌতম বুদ্ধের আগের ওই সময়কার খুব গুরুত্বপূর্ণ 6জন যে জ্ঞানাচার্য আছেন তাদের কাছে আসলে যাচ্ছিলেন নাকি। এই জ্ঞানাচার্য প্রত্যেকেরই বুঝতে পেরেছে নিজস্ব সঙ্গ আছে, এবং এই জ্ঞানাচার্যদের অনেকেরই খুব রিনাউন্ড, আমরা হয়তো অনেকের নাম জানি অথবা অনেকের নামের সাথে পরিচিত না, বাট আমার অনেক সময় মনে হচ্ছে এই নামগুলো বলা উচিত, আমরা যাতে কানেক্ট করতে পারি। সেটা হচ্ছে যে পুরাণ কেশা বনকম, তারপর অজিত কেশাম্বলী, মখালি ঘোষালা, তারপর হচ্ছে যে সঞ্জয় বেলুটুত্ত পুত্র, মানে যে এবং হচ্ছে মহাবীর। এনারা অনেকে আসলে প্রিডেট মানে বুদ্ধের জন্মের আগের অথবা বুদ্ধের সময়কালে ওনারা অ্যাক্টিভ ছিলেন আর কি, প্রায় সময় বা কিছুদিন আগে। এখন ঘটনা হচ্ছে যে এখানে খুব ইন্টারেস্টিং যে ঘটনাটা ঘটেছিল, যেখানে অনেকগুলো স্কুল, এদের প্রত্যেকেরই নিজস্ব আসলে ধারা ছিল। যেমন মনে করুন বুদ্ধ প্রথম মানে বোধি লাভ করলেন 35 বছর বয়সে, ওই সময় তার কিছুদিন আগে সঞ্জয় বেলটুত্ত পুত্র মারা গেছেন। তার মানে যে ওই যে সঙ্গে প্রায় লোকই ছিল 500-এর মতো, এবং উনি আসলে বঙ্গতেই মানে খানিকটা স্থায়ী ছিলেন আর কি, এবং বসবাস করতেন রাজগৃহে, ওই সময়কার মগধের রাজধানী। তো এই যে বড় সংখ্যায়, এখন এই যে বড় সংখ্যার যে লোকগুলো এবং মগধের যে সংস্কৃতি মানে যে সেটা হচ্ছে খানিকটা ভিন্ন আর কি পূর্ব দেশের যে মধ্যদেশীয় সংস্কৃতি। তার একটা খুব সহজে একটা উদাহরণ দিলে হয়তো বোঝা যায়, এবং এটা নিয়ে দুর্দান্ত কাজ করেছেন রোমেলা থাপা। সেটা হচ্ছে কি, মানে যে আমরা যে সময় বেদে যে সংস্কৃত দেখি মানে একটা বৈদিক সংস্কৃতি দেখি, সেখানে 2 শ্রেণীর লোক আছেন যারা কি যে মানে ধর্মচর্চা এবং জ্ঞান চর্চা করছেন। এক শ্রেণী হচ্ছে ব্রাহ্মণ, আর এক শ্রেণী হচ্ছে ঋষি।
ব্রাহ্মণদের সাথে ঋষির একটা গুরুত্বপূর্ণ ফারাকের জায়গা আছে। ব্রাহ্মণরা আসলে সংসারে জীবনযাপন করেন নগরে অথবা হচ্ছে যে মানে যে শহর এলাকায়, এবং হচ্ছে ওনারা সংসারের মধ্যে জীবনযাপন করেন এবং হচ্ছে ধর্ম এবং যজ্ঞ পরিচালনা করেন। তারা আসলে বুঝতেছেন সংসারগত ত্যাগ করেননি। আমরা আদার হ্যান্ড আমরা ঋষিদেরকে পাই, তারা আসলে অরণ্যকে থাকেন এবং হচ্ছে যে এবং ওইখানেই আসলে তারা এক ধরনের মানে ছোটখাটো ক্ষুদ্র অবস্থায় গোষ্ঠী আকারে থাকেন অথবা কেউ কেউ নিজেদের মতো থাকতেন, এবং সেইখানে তারা কখনো আবার নগরে আসতেন না। ফলে তারা কমপ্লিটলি সংসারগত ত্যাগ করেছেন, অরণ্যকের মধ্যে থাকতেন। অরণ্য মানে হচ্ছে যে জঙ্গলের মধ্যে, যে কারণে আমরা বেদের একটা অংশই হচ্ছে কিন্তু অরণ্য, যেটা ওই যে ঋষিদের যে জীবন কথা নিয়ে লেখা হয়েছে। এখন মগধে আসলে বুঝতে পেরেছেন এই সংস্কৃতিটা খুবই ভিন্ন। সেটা হচ্ছে এখানে আছে শ্রমণ সংস্কৃতি। শ্রমণ সংস্কৃতির সাথে আসলে এই না ঋষিদের মিল আছে না ব্রাহ্মণদের মিল আছে। শ্রমণরা যে কাজটা করতেন সেটা হচ্ছে যে ওনারা সংসারগত ত্যাগ করতেন, কিন্তু আবার নগর অথবা মানুষ গ্রাম অঞ্চলের সাথে আবার ওনাদের ডিপেন্ডেন্সি কমাতে পারেননি। তার কারণ হচ্ছে ওনাদের সব সংসারগত ত্যাগ করেছেন, সব পজিশনে ত্যাগ করতেন, কিন্তু হচ্ছে ওনারা মানে নগর, ওই সময় নগর ছিল প্রচুর, তারপর হচ্ছে যে গ্রামের ধারে পাশে কোনো জঙ্গলে হয়তো থাকতেন, সকালেই এসে ভিক্ষা করতেন। এই ভিক্ষার সাথে আসলে এই যে ওনারা যে সব ধরনের যে সম্পদ ত্যাগ করেছেন তার সাথে খুব ওতপ্রোতভাবে সম্পর্ক। শুধু যে মানে যে সম্পদই ত্যাগ করেন না, আকাঙ্ক্ষাটাও ত্যাগ করেছেন। ফলে আগে যে ওই সময়কার ভিক্ষুকের যে ধারণা আর আমরা ইংরেজিতে আজকাল অথবা বেকারের যে ধারণাটা দিই, এটার মধ্যে গুরুত্বপূর্ণ ফারাকের জায়গা আছে। এই যে ডিপেন্ডেন্সি, যে যেটা হচ্ছে প্রত্যেকদিন সকালে সে গ্রামে অথবা হচ্ছে যে নগরে যাওয়া এবং ভিক্ষা করা, এর ফলে যেটা হচ্ছে যে এনারা একসাথে কি সাধারণ মানুষের সাথে কানেক্টেড, মানে ঋষিদের মতো না, আবার হচ্ছে ব্রাহ্মণদের মতো আবার বুঝতে পেরেছেন মানে সংসারগত নেই, সংসারও করছেন না। তো এটা খুব ক্রুশাল ডিফারেন্স এখানের মধ্যে। কিন্তু এইটা যেটা করেছিল সেটা হচ্ছে আমরা যে সময় ব্রহ্মজাল সূত্র পড়ি আর কি, দেখবেন গৌতম বুদ্ধের সাথে প্রায় 1250 জনের মতো লোক একসাথে হাঁটছেন। এখন 1250 জন লোক যদি সকালে কোনো এক গ্রামে যে হাজির হন, তাদেরকে কিন্তু আপ্যায়ন করা আসলে কিন্তু সাধারণ মানুষের বা কোনো এক বিশেষ গ্রামের পক্ষে সম্ভব না। ফলে প্রয়োজন কি জানেন, মানে গুরুত্বপূর্ণ লোকের প্যাট্রন করা, এবং এই প্যাট্রনের জন্য যেটা হতো কি জানেন, বিতর্ক করা হতো। কারণ যেহেতু এখানে অনেকগুলো গ্রুপ আছেন, আমি কয়েকজনের নাম বললাম আগে, এদের সবারই গ্রুপ আছে এবং বিতর্ক হতো। এই যে বিতর্ক হতো, এই বিতর্ক করার স্থানকে বলা হতো কি জানেন, কুন্তশালা। মানে কোন মানে হচ্ছে প্রশ্ন, কিউরিয়াসিটি, এবং শালা হচ্ছে যে আমরা জানি যে ওই স্থান, মানে যেখানে এই বিতর্কগুলো হতো। এবং ফলে এই বিতর্কে যদি কেউ যেহেতু এখানকার মানে যে বলতে পারেন না যে বুঝতে পারছেন যে ব্রহ্মা অথবা ঈশ্বর প্রদত্ত জ্ঞান থেকে ওনারা কোনো কিছু জেনেছেন, কারণ হচ্ছে এখানে হচ্ছে তর্ক হচ্ছে। ফলে একজন আরেকজনের বুঝতে পেরেছেন যে যে তথ্য আছে সেই তথ্যকে খণ্ডন করা খুব জরুরি হয়ে পড়ে। এবং যদি পরাজিত হন তাহলে হয়তো অকিমুখী কোনো আসলে প্যাট্রন পাবেন না, কিন্তু হচ্ছে যে বুঝতে পারছেন জয়ী হন তাহলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে আর কি। ফলে এই যে ডিপেন্ডেন্স যেটা, মানে যে পাশাপাশি আরেকটা যেটা সম্পর্ক তৈরি হয়েছিল সেটা হচ্ছে একটু আগে বলেছিলাম, বিম্বিসার সমাজের সময় উনি মানে যে পতিত ভূমিকে মানে যে কিসের অংশ করে ফেলেন ওনার রাজ্যের, এবং ফলে যে কোন জায়গায় থাকতে হলে এই বড় সংখ্যক লোককে একজন অনুমতির প্রয়োজন হতো। ফলে প্যাট্রনটা আরো বেশি জরুরি হয়ে ফেলেছিল। ফলে এই যে ধরুন যে সংস্কৃতি যেখানে বিতর্ক করতে হয়, ফলে দেখা গেছে কি এখানকার এই পুরা মানে ধর্মচর্চা সাথে বুঝতে পেরেছেন যুক্তি চর্চার খুব ওতপ্রোতভাবে জড়িত। কারণ একদল আরেকজনের যুক্তির মাধ্যমে পরাজিত করতে হচ্ছে তাকে। কখনো বুঝতে পেরেছেন যে কোনো ঐশ্বরিক অভিবাণীর মাধ্যমে প্রাপ্ত হয়েছেন এবং সেটা বলে কখনো অন্য কাউকে পরাজিত করা যায় না। ফলে এখানে বুঝতে পেরেছেন এক ধরনের বাদের আবির্ভাব হবে, এবং এই জায়গা থেকে আসলে কোনো যুক্তিরও বুঝতে পেরেছেন নিয়ে আলোচনাটাও শুরু হয়, যে এই বিতর্কে কখন কেউ জয়ী হতে পারেন, কখন কেউ পরাজিত হন, এইসব আলোচনা দেখা থেকে। ফলে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এক ধরনের রেডিকাল এক ধরনের ট্রান্সফরমেশন ঘটেছিল এই সোসাইটির মধ্যে। কারণ এই যে মানে জ্ঞানাচার্যদের কথা বললাম, দুই একজন জ্ঞানাচার্যরা খুবই রেডিকাল ছিলেন। যেমন মনে করুন যে অজিত কেশাম বলি, তার যদি ভাবনা করি আমরা, উনি রীতিমতো বলে বসছেন সেটা হচ্ছে যে গঙ্গার পাড়ে দিয়ে আপনি যদি পূজা দেন, অন্য পাড়ে যদি কেউ হত্যা করে, তার মধ্যে কোনো বুঝতেছেন মানে যে উনি আসলে ওই যে মানে যে মূলত যে কর্মফল আছে কর্মফলে বিশ্বাসই করতেন না। ফলে উনি মনে করতেন আপনি পূজা দেন অথবা কাউকে হত্যা করেন, আপনার কোনো ধরনের যে প্রজন্মে যে আপনার জন্মগ্রহণ করবেন এবং তার কারণে যে আপনার শাস্তি হবে, এই ধরনের কোনো কিছুই আসলে মানে সঠিক নয়। ফলে এই ধরনের রেডিক্যাল ভাবনাগুলো কিন্তু একই সাথে ইমার্জ করছিল এবং বিভিন্ন গোষ্ঠী এবং প্রত্যেকের মধ্যে এক ধরনের ফারাকের জায়গা ছিল। ফলে এখানে অদ্ভুত এক ধরনের নাকি যে যৌক্তিক ডিবেট চলছে এবং একই সাথে ওদের কালচারও ফর্ম করছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু এই বিষয়ে
মানে মানে একটু সংযুক্তি করে রাখা ভালো আমাদের বর্তমান সোসাইটি নিয়ে। আপনারা তো অনেকেই খেয়াল করেছিলেন, সেটা হচ্ছে যে ডিএসএ তোমার 57 ধারা ডিজিটাল নিরাপত্তা আইন এবং 57 ধারায় অনেক বাউলদের এগেনস্টে কিন্তু মামলা হয়েছিল। তার একটা কারণ হচ্ছে কি জানেন, অনেকেই মামলা এই কারণে করছিলেন, সেটা হচ্ছে কি বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুভূতিকে আঘাত আনা হচ্ছিল। এই যে ধর্মীয় অনুভূতি আঘাত আনা কারণ হচ্ছে কি জানেন, যে এই যে ধর্মীয় অনুভূতি তার মানে হচ্ছে যে কি এখানে যেহেতু প্র্যাকটিসটাই হচ্ছে কি এক ধর্মের লোক অথবা এক বিশ্বাসের লোক সে আরেক ধর্মকে বুঝতে পেরেছেন যৌক্তিক মাধ্যমে পর্যালোচনা করবে এবং আক্রমণ করবে এবং তার মধ্যে দিয়ে প্র্যাকটিসটা দাঁড়ায়। ফলে আপনি এই যে কবিদের বিতর্ক অথবা বাউলদের যে বিতর্ক হয়, এটা হচ্ছে ওই সংস্কৃতিরই একটা পরম্পরা যে কুন্তশালা। কিন্তু আমাদের এখানে যে সময় আইনটা করা হচ্ছে, কমপ্লিটলি আইনটা করা হচ্ছে ঔপনিবেশিক আদলে এবং আব্রাহামিক রিলিজিয়নের জায়গা থেকে, যেখানে আব্রাহামিক রিলিজিয়ন গুলো লার্জলি বিশ্বাস করা হয়, যেখানে আপনি যা বিশ্বাস করেন তাই, সেখানে একদম ক্রিটিক্যালি এটাকে প্রশ্নবিদ্ধ করা যায় না। মানে অথবা হচ্ছে কি এইটা ওই চর্চাটা খানিকটা অ্যাবসেন্সনেস থাকে। ফলে এই জায়গাটায় আসলে এই সংকটটা তৈরি হয়েছিল। আমি ভাবলাম যে এইটা একটা লিঙ্ক করে দিলে মানে আপনাদের হয়তো বর্তমানের এই সংকটগুলোর সাথে ঐতিহাসিক একটা সম্পর্কের জায়গা ছিল। এখন এই যে ধরুন যে মানে যে গৌতম বুদ্ধের সময় কত ধরনের মত এবং পথ ছিল আর কি, প্রায় ব্রহ্মজাল সূত্র অনুসারে প্রায় 62 ধরনের আর কি যে মত এবং পথ ছিল। মানে যে অন্যদিকে যেটা হচ্ছে যে সুইগাদা, যেটা হচ্ছে জৈনদের খুব গুরুত্বপূর্ণ টেক্সট, তাদের হিসাবে প্রায় হচ্ছে যে আনুমানিক মানে 263 থেকে সামান্য কিছু বেশি হতে পারে আর কি পরিমাণ ধারা ছিল। তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণ ধারা এখানে ছিল আর কি। আর এটার মানে খানিকটা মানে যে আর্লি ফেজে যে যারা যাচ্ছেন, যেমন আমরা অনেকেই জানি সেটা হচ্ছে যেমন বঙ্গীশের নাম। বঙ্গীশ হচ্ছে সম্ভবত আমাদের এই এলাকার প্রথম কবিও বলা যেতে পারে। বুদ্ধের যে বাণীগুলো আছে তার একদম ছন্দের বই প্রকাশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিন্তু ওই বঙ্গীশ, আর বঙ্গীশের বাড়ি হচ্ছে এই পদ্মা নদীর পাড়ে ধারণা করা হয় বাংলাদেশে। পাশাপাশি হচ্ছে অনেক জৈন ফিলোসফাররা এবং বুদ্ধিস্ট ফিলোসফাররাও কিন্তু এই ল্যান্ড থেকে আসলে কন্ট্রিবিউট করেছেন। এখন বিষয়টা যেটা খুব গুরুত্বপূর্ণ অন্যভাবে দেখলে সেটা হচ্ছে যে এগুলো তো বুঝলাম আমরা দর্শন, যেগুলো হচ্ছে বিভিন্নভাবে দেখা টেকা, তাহলে বিদর্শনটা কি, যেটা নিয়ে আমাদের আসলে খানিকটা আগ্রহ এবং আমাকে যে সময় আলাপ হচ্ছিল তাহলে মানে যে দর্শন থেকে বিদর্শনের দিকে অগ্রসর হওয়া, তাহলে বিদর্শনটা কি। এখন এই যে বিদর্শন, এটা আসলে অনেকেই বিপাশনার সাথে একটা সংযুক্তি করে থাকেন এবং যে এবং কিন্তু এই বিদর্শনটা খানিকটা হচ্ছে আমাদের আসলে শূন্যবাদের আলোকে একটু দেখা দরকার এবং এটা একটা স্বতন্ত্র ক্যারেক্টার আছে এবং এই ক্যারেক্টার আসলে আমাদের সহায়তা করতে পারে আমাদের সমকালীন অনেক ধরনের বাস্তবতা বোঝার ক্ষেত্রে আর কি। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে এই দর্শনের সাথে তুলে বিদর্শনের ফারাক কি। খুব স্বাভাবিকভাবে যদি আপনি গ্রিক ট্রেডিশনে দেখেন, সেটা হচ্ছে যে ফিলোসফির তুলে এগেইনস্টে কারা থাকে না, মানে খুব স্বাভাবিকভাবে এদেরকে বলা হয় মিসোলজিস্ট, যেটা হচ্ছে ফ্রেডো থেকে আলোচনা। মিসোলজিস্টকে মিসো হচ্ছে যে মিসোজনিস্ট বলি না আমরা, যারা হচ্ছে খুবই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। মিসো হচ্ছে কি যে যারা একদম মানে ঘৃণা বোধ ক্যারি করে নাকি, ঠিক এক্স্যাক্টলি মিসোলজিস্ট হচ্ছে যারা যুক্তির প্রতি একদম ঘৃণা বোধ আছে। ফলে অনেকটা ফিলোসফার এগেইনস্টে যাদেরকে ধারণা করা হচ্ছে গ্রিক ট্রেডিশনে, সেটা হচ্ছে যে মূলত হচ্ছে কি যারা যুক্তিকে ঘৃণাবোধ করেন। যেহেতু আমরা একটু আগে বলছিলাম যে ইউরোপে মানে ফিলোসফিটাকে দেখা হয়, সেটা হচ্ছে কি যে যুক্তি হচ্ছে কি এক ধরনের পদ্ধতি এবং যে পদ্ধতির আলোকে আপনাকে দেখতে হবে আর কি। অন্যদিকে যারা সেই যুক্তির প্রতি শ্রদ্ধাশীল না, ঘৃণা করেন, যুক্তিকে উপেক্ষা করতে চান, তাদেরকে দেখা হচ্ছে যে মিসোলজিস্ট। কিন্তু মিসোলজিস্ট আসলে অদার্শনিক বলা যায়, আসলে বিদার্শনিক না। তাহলে বিদর্শনটা কি। বিদর্শন হচ্ছে কি জানেন, এখানে যে সমস্ত অনেক ধরনের অনেক বিষয়ে যে অবস্থানগুলো আছে, সেই অবস্থানগুলোকে আসলে ত্যাগ করা এবং সেই ত্যাগের সাথে আসলে শূন্যবাদের ধারণা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং মানে মূলত আমি এই কানেকশনটা আপনাকে দেখানো অথবা মানে যে অগ্রসর হতে পারে এই মূলত মানে যে এই যে শূন্য যে কোন অর্থে বলা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যে বিভিন্ন ধরনের অবস্থান ত্যাগ করছেন। অবস্থান ত্যাগ করা মানে হচ্ছে কোনো একটা বিষয় হতে বা আপনি কোনো মানে অবস্থান নিতে যাচ্ছেন না। আপনি মনে করেন মানে কোনো বিষয় যদি দুইটা মানে চয়েস থাকে আপনার কাছে, যেমন মনে করেন আমি যেমন মনে করেন বাংলাদেশের বর্তমান রাজার মানে যে চুল নেই, তো এটা ধরুন আপনি এটার এই বাক্যে হা বলতে চাচ্ছেন, আপনি নাও বলতে চাচ্ছেন না। কি কারণে হা এবং না বলতে যাচ্ছেন না, আপনি যেমনি করবেন বাংলাদেশের বর্তমান রাজার চুল নেই, এটা হা বললে যেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজা আছেন এবং তার মাথায় চুল নেই। আর যদি বলি না এটা মিথ্যা, তাহলে হচ্ছে বাংলাদেশের বর্তমানে একজন রাজা আছেন এবং তার মাথায় চুল নেই। তার মানে দুটোটাই একদম প্রিসাপোজিশন মেনটেন করে
গ্রিক ট্রেডিশনে যেটা দেখা হয় কি জানেন, সেটা হচ্ছে যে যে কোনো বিষয়ে আমাদের দুটো অবস্থান থাকতে পারে, হা এবং না, এবং আপনি এর মধ্যবর্তী অথবা দুটো অবস্থানকে আপনি ত্যাগ করতে পারেন না, যে কোনো একটা অবস্থান আপনি নিতে পারেন, হয় আপনি এখানে আছেন অথবা এখানে নেই একই। আর যদি আপনি এই মানে যে এর সাথে একমত না হন, তাহলে নিশ্চয়ই আপনাকে বলা হবে যে আপনি কন্ট্রাডিক্ট করছেন, যে এই বিষয়টা আমরা প্রায় বলি এই লোক তো কন্ট্রাডিকশন করছে আর কি। কিন্তু আমাদের এখানে এক ধরনের বুঝতে পেরেছেন যে পদ্ধতি দ্বারা আছে, যেটাকে বলা হয় চতুষ্কোটি, মানে একটা না দুইটা না কি যে চারটা। যদি গ্রিক লজিক অথবা ধরুন মানে এখানে আমরা যদি ধরি যে দ্বিকোটি, মানে তার দুইটা আছে হা এবং না, তাহলে চতুষ্কোটিটা হচ্ছে কি জানেন, যার চারটা কোণা আছে, সেটা হচ্ছে কি হা, না, অথবা সত্য মিথ্যা উভয়, এবং মানে সত্যও নয় মিথ্যাও নয়, এই যে চার কোণা, এবং আপনি চাইলে এই চার অবস্থানকে আবার ত্যাগও করতে পারেন। এই যে মানে আমরা প্রায় সময় যে মহাবিহার গুলোর যে আর্কিটেকচার গুলো দেখি, আপনি হয়তো খেয়াল করবেন যে স্কোয়ার এবং মাঝখানে যে আরেকটা মানে থাকে যে গম্বুজের মতো, এর কারণটা আসলে এটা মূলত চতুষ্কোটিকে রিপ্রেজেন্ট করে, এবং সেই চতুষ্কোটি ছিল ইন্ডিসপেন্সিবল পার্ট এই মহাজানীদের আর কি, অথবা হচ্ছে যে মূলত যে মধ্যমিকা দার্শনিকদের এবং তাদেরই আসলে এই বিহারগুলো আর কি স্টাবলিশ গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে। এখন এই যে চতুষ্কোটির যে ধারণা, এটা আসলে গৌতম বুদ্ধের সময় থেকে আসলে সূত্রপাত হয়, এবং যে এই গৌতম বুদ্ধকে মানে ওই সময়কার যে মানে যে কিছু মানে যে যারা বুদ্ধিস্ট নন, এদের অনেকেই কারো কেউ কেউ হয়তো আজীবক হতে পারেন, কেউ কেউ জৈন, কেউ কেউ আবার পরিব্রাজক। আজকালকে যেরকম আমরা পরিব্রাজক বা ঘুরে বেড়াই যেরকম ভাবি, ওই সময়টা পরিব্রাজকের গ্রুপই ছিল, যারা আসলে কোনো অবস্থানে নেই, তারা বিভিন্ন জায়গায় যায় এবং সেই অবস্থান নিয়ে আলাপ করে তারপর অন্য গ্রুপে যায়, ফলে এদেরকে পরিব্রাজক বলা হতো আর কি। এবং এই পরিব্রাজক অথবা মানে যে আজীবকরা সাধারণত দেখা যায় অনেক ক্ষেত্রে একই যে মানে বুদ্ধকে এই ধরনের প্রশ্ন করেছিলেন, তার মধ্যে আমি একটা প্রশ্ন অথবা সেট করলে তো বুঝতে পারবেন যে আসলে কি ধরনের এটা। যেমন মনে করেন হতি তথাগত পরমরণা কি যে একাম সত্তা, সেটা হচ্ছে যে তথাগত কি পরমরণা কিনা না। তো তথাগত মানে হচ্ছেন যে যিনি মূলত মানে যে সাধারণত আমরা বুঝে থাকি, সেটা হচ্ছে যে মানে মানে যে যিনি আসলে বোধি লাভ করেছেন, এবং হচ্ছে যে তাকে এক অর্থে তথাগত ভাবা যায়, অথবা মানে যে এটোমোলজিক্যালি তথা থেকে আগত, সেখান থেকে আসলে আগত, অথবা হচ্ছে যে মানে সেখানে অথবা যাবে নাকি, দুই অর্থে আসলে এটোমোলজিক্যালি ভাগ করা যায়। এই যে তথাগত মানে যে পরমরণা কিনা, উনি কি যে পুনরায় জন্মগ্রহণ করবেন কিনা না, এইটা যে সময় বুদ্ধকে প্রশ্ন করা হলো, বুদ্ধ বললেন যে মানে যে না মানে যে উনি বললেন সেটা হচ্ছে যে ওই কিসে এটা ওনার অবস্থান না, কি বলে উনি এটা ত্যাগ করলেন। পরে মানে দেখা গেল যে নেক্সট প্রশ্ন যেটা এসে হাজির হলো, সেটা হচ্ছে যে তুমি তথাগত পরমরণা না, অবভিয়াসলি যেটা হচ্ছে যে হা না হলে তো না হবে পজিশন। সেই ক্ষেত্রে গৌতম বুদ্ধ উঠে বললেন সেটা হচ্ছে যে উনি এটা ওনার অবস্থান না, মানে উনি এটা সত্য সঠিক মনে করেন না। তখন দেখা গেল যে এটা যে প্রশ্নপাত সূত্র তাহলে হয়তো প্রশ্নপাত বলছেন, সেটা হচ্ছে যে মনে করেন যে তাহলে কি তথাগত পরমরণা এবং পরমরণা নয়, সেটা কি দোনো অবস্থা নিয়ে একসাথে, মানে হয়তো আংশিক ভাবে দেখা গেল যে সেটা হচ্ছে তথাগত শরীর আসলে বিনষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে যে চিত্ত অথবা আত্মা মানে বিরাজ করে। তখন উনি উঠে বললেন যে সেটাও সত্য নয়, মানে যে এবং এটা তার মত নয়। এরপর উনি বললেন যে তথাগত না মানে পরমনা না মানে যে পরমনা না, তথাগত হরি পরমনা এবং না না পরমনা। তখন উনি আবার বললেন নাকি যে সেটা আসলে সঠিক নয়। এই যে চারটা পজিশন আপনি দেখছেন, যে চারটা পজিশনকে কি করছেন উনি না বলছেন, এটা খুব স্বাভাবিকভাবে একটা জটিলতা তৈরি করে। প্রথম জটিলতা কি, আপনি যে সময় বললেন যে তথাগত পরমনা নয়, মানে তথাগত পরমনা, আপনি যে সময় এটাকে না বলেন, সাথে সাথে যে এটা বোঝায় যে তথাগত হচ্ছেন পরমনা নয়, মানে সেকেন্ড পজিশনটাকে। আবার উনি যে সময় সেকেন্ড পজিশনটাকে না বলছেন, সাথে সাথে কিন্তু ফার্স্ট পজিশনটাকে ইমপ্লাই করে। যেমনটা হচ্ছে যে আমি এই অতীশ দীপঙ্কর কমপ্লেক্সে আছি, আমি যদি বলি না, তার মানে হচ্ছে আমি অতীশ দীপঙ্কর কমপ্লেক্সে নাই। বাট আমি যদি অতীশ দীপঙ্কর কমপ্লেক্স নাই সেটাকেও যদি না বলি, তাহলে ইমপ্লাই করে আমি হয়তো অতীশ দীপঙ্কর কমপ্লেক্সে আছি। তার মানে হচ্ছে একটা লজিক্যাল পাজেল আছে এখানের মধ্যে। অন টপ অফ যেটি পাজেলটা আরো কঠিন হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে কি, যখন দেখা যায় যে মানে হা এবং না দুটোটাকেই আসলে বুদ্ধ আকে রিজেক্ট করছেন। এই যে বুদ্ধ রিজেক্ট করার কারণ এবং কিসের, এটা অনেক সময় পাশ্চাত্য যারা ইন্ডোলজিস্টরা 18 এবং 19 সেঞ্চুরিতে, ইভেন আমাদের ভারতবর্ষের অন্যান্য ধারা অনেকেই আসলে খুব সমালোচনা দৃষ্টিতে দেখেছেন। তারা মনে করছেন এটা আবার কিভাবে সম্ভব, আপনার তো কোনো না কোনো একটা পজিশন থাকতে হবে আর কি।
এই সমস্যাটা এবং এই পদ্ধতিটাকে আসলে বলা হয় কি আসলে চতুষ্কর, এবং এটার সাথে কি অতপ্রতভাবে যুক্ত হচ্ছে যে মানে যে বিদর্শন পদ্ধতি। সেই বিদর্শনটা তাহলে কি, সেটা হচ্ছে যে আমরা খানিকটা বুঝতে পারি যে লেখার, যদিও বুদ্ধ ওই অর্থে কোনো ব্যাখ্যা না দিলেও নাগার্জুনের লেখার মধ্যে আমরা আসলে অনেক ডিটেল এক ধরনের ব্যাখ্যাগুলো খুঁজে পাই। নাগার্জুন মূলত আর কি যেটা করছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা পজিশনকে যে উনি মানে যে নেগেট করছেন, পাশাপাশি উনি মনে করছেন কি যে এগুলো প্রত্যেকটা যে সময় সত্য না, তার পিছনে এক ধরনের যুক্তিও উপস্থাপন করছেন। এই যে যুক্তি উপস্থাপন করতে দিয়ে প্রত্যেকটা অবস্থানকে যখন নেগেট করছেন, নেগেট করার মধ্যে দিয়ে আসলে বুঝতে পারছেন একদম শূন্য অবস্থা বিরাজ করছে, মানে ওনার কোনো অবস্থান নাই। এবং সেই জায়গা থেকেই ভাবা হয়ে থাকে কি যে মানে আমাদের যে জগৎ নিয়ে যে ভাবনাগুলো, যে যেটা মানে যে ৬২টা দৃষ্টির কথা বলা হচ্ছে যে মানে ব্রহ্মজাল সূত্রে, একই ধরনের দৃষ্টিগুলা মানে যে, এবং তার থেকেও বেশি সংখ্যা আমরা সুইগাদায় যেটা পাচ্ছি, সেই দৃষ্টিগুলা অথবা যে ওই ভাবনাগুলা সবগুলোকে ত্যাগ করার মধ্যে দিয়ে আসলে যে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্রপঞ্চ, যেটা আসলে আমাদেরকে মানে যে মানে বাস্তব অথবা আলটিমেট রিয়েলিটিকে উপস্থাপন করে না, এবং সেখানে উনি এই প্রত্যেকটা অবস্থানগুলোকে আসলে ত্যাগ করছে নাকি। এই যে ত্যাগ করা এবং হচ্ছে যে প্রতিটা অবস্থানকে, এবং পাশাপাশি যেটা হচ্ছে যে সেটার সাথে যে উনি বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে এইগুলো হচ্ছে প্রপঞ্চ, এটাকে আসলে ওনারা আরো দুটো টার্ম দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, যে পরমার্থ আর একটা হচ্ছে সমৃদ্ধ সত্য। পরমার্থ হচ্ছে যে কি যে আলটিমেট ট্রুথ, যেটা হচ্ছে যে মানে যে মানে যে একমাত্র সত্য এবং মানে শাশ্বত সত্য। আর অন্য অপরটা হচ্ছে যে ওই কিসে যে সমৃদ্ধ সত্য হচ্ছে কি এক ধরনের মানে আমাদের ব্যবহারিক সত্য, যেটা পালি ভাষায় অনেক সময় ব্যবহারিক অথবা লৌকিক সত্য বলা হয়ে থাকে। মানে আমাদের প্রয়োজনে যে ধরনের সত্য থাকে, যেমন আমাদের প্রয়োজনীয় সত্য কি যে বাংলাদেশে আমরা বাম পাশে গাড়ি চালাই, এবং হচ্ছে আমেরিকা গেলে আপনি ডান পাশে গাড়ি চালান, তার মানে হচ্ছে কনভেনশন, মানে হচ্ছে আপনি এক এক জায়গায় এক এক স্থানে এরকম। মানে মধ্যামিকরা মনে করেন কি জানেন, আমাদের যে এই জগৎ সম্পর্কিত যে ধারণাগুলো সবগুলো যে বুঝতে পেরেছেন যে সমৃদ্ধ সত্যই, এগুলো কোনো পরমার্থিক সত্য না, এবং সমৃদ্ধ সত্য নেসেসারিলি কি আসলে আলটিমেট সত্য না, এবং এগুলো সব প্রপঞ্চ এবং কতগুলো দৃশ্যের মধ্যে দিয়ে আমরা আসলে এই ভাবনা এবং চিন্তাগুলোর সাথে পরিচিত হই। ফলে এখানে একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট যেটা হচ্ছে যে আমি ওই যে বলছিলাম সেটা হচ্ছে যে যে জায়গায় দর্শনের সাথে যে যুক্তির যে সম্পর্কটা আছে, বিদর্শনে বুঝতে পেরেছেন প্রতিটা অবস্থান ত্যাগ করার সাথে সাথে কিছু যুক্তিও উপস্থাপন করা হয়। ফলে বিদর্শনটা এই অর্থ এই না যে বুঝতে পেরেছেন যে অদর্শন মানে হচ্ছে যে যুক্তির প্রতি ঘৃণা, এমন না, বরং যুক্তি দিয়ে দেখানো হচ্ছে যে প্রত্যেকটা অবস্থানই আসলে গ্রহণযোগ্য নয়, যেটা নাগার্জুনের মূলাঙ্গিকা কারিকা যদি আমরা দেখি। এবং পরবর্তী সময়ে যে এই ধারাগুলোই আসলে বিকশিত হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে শান্তরক্ষিত এবং অতিষ্ঠীবঙ্করের লেখাগুলোর মধ্যে দিয়ে কি, এবং পাশাপাশি আরো অনেকগুলো প্রশ্নের আসলে মানে যে মানে আবির্ভাব হয়, যেমন এই যে দুই সত্যের ধারণা, মানে এটা নিয়ে অতিষ্ঠীবঙ্করের যে মানে যে দুই সত্য অবতার নামে একটা ছোট মানে যে লেখাই আছে, যেখানে উনি ব্যাখ্যা করতে যাচ্ছেন যে এই দুই সত্যগুলা কোন ধারণা এবং কিভাবে আমাদের জগৎটাকে দেখতে হবে আর কি। এখন যেখান থেকে বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ধারণা এবং সবগুলো অবস্থানকে যে ত্যাগ করা, এই অবস্থান ত্যাগ করা তো মানে যে এই যে পাশাপাশি হচ্ছে যে এই বিদর্শন, এইটা কি এই ধরনের ভাবনা কি আমাদের আসলে সমকালীন আদৌ কোনো উপকারে আসে কিনা, না এটা খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন দাঁড়াতে পারে। এবং আমার কাছে মনে হয়, এবং আমি আসলে আমার অনেকগুলো লেখার মধ্যে আমি এই আলাপগুলা করছিলাম আর কি, সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের আসলে সহায়তা করে। তার একটা যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে মানে একটা দেখা যেতে পারে যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনারা হয়তো বা খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আমাদের এই এলাকায় গত মানে যে ২৫০০ বছরে যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, তার মধ্যে সবচেয়ে সফল শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আপনি লিস্ট করেন, সবগুলোই হচ্ছে যে মধ্যামিকদের বুঝতে পেরেছেন কাছ থেকে যেগুলো তৈরি। মূলত নালন্দা মহাবিহারের কথাই বলেন, সেখানে হচ্ছে প্রচুর মানে যে মধ্যামিকের সাহিত্য যে রচিত হয়েছে তা কিন্তু না, তার বাইরেও অনেকগুলো সাহিত্য রচিত হয়েছে। কি তার অন্যতম কারণ হচ্ছে কি জানেন, যে সময় আপনি মনে করেন যে প্রতিষ্ঠিত জ্ঞান, যেটাকে যে অনেক ক্ষেত্রে যে শাশ্বত জ্ঞান হিসেবে আবির্ভাব হয়, আমরা যেভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এটা সঠিক জ্ঞান এবং যেটা আধুনিকতা এবং উপনিবেশের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেখানে বুঝতে পেরেছেন আমাদেরকে যেটা করে কি জ্ঞান একদিকে যেরকম হীনমন্য করে তোলে, অন্যদিকে আছে যে এই জ্ঞান কাজে ছেদ করে যে নতুন জ্ঞান তৈরি করার সাহস আমাদের যোগায় না। কারণ ধরেই নেই কি জানেন, জ্ঞানগুলো হচ্ছে যে এইগুলো উপস্থাপন করা হচ্ছে এগুলো সত্য সেই জায়গা থেকে।
অন্যদিকে যেটা হচ্ছে যদি আমরা মধ্যমিকের জায়গা থেকে দেখি যে এই জ্ঞানগুলো হচ্ছে সব হচ্ছে কি ব্যবহারিক সত্য, এবং হচ্ছে যে এগুলো সবগুলোই কি পরিত্যাগযোগ্য। ফলে যেটা হতে পারে কি জানেন যে এই মানে ওই বিদর্শনটা আমাদেরকে খানিকটা হয়তো বিশ্ববিদ্যালয়ের মানে যে কিভাবে হয়তো জ্ঞান চর্চা করা যেতে পারে সেই জায়গা থেকে হয়তো আমাদের সহায়তা করতে পারে। আর এই বিষয়ে আসলে আমার ওই যে একটা পুরো বই আছে এবং দীর্ঘ আলোচনা এই কিভাবে পুরো এটা মানে অপারেট করে, এবং ওই সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভব, বিকাশ এবং বিউপনিবেশায়ন এইসব বিষয় নিয়ে, এবং সেটার সাথে বিউপনিবেশায়নের সম্পর্ক এটা। আরেকটা জায়গায় যেটা হচ্ছে মূলত খুবই সহায়ক হতে পারে সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ব্যাখ্যা করতে। সাধারণত আমাদের এখানে যেটা যে ইউরোপের ধর্ম নিরপেক্ষতা যে অর্থ বোঝা হয়, মানে আমাদের আসলে এখানে ওই অর্থ ধর্ম নিরপেক্ষতা আসলে বোঝা হয় না। তার ঐতিহাসিক একজন ফারাকের জায়গা আছে, যদিও আমাদের এখানকার যারা দীর্ঘকাল ধরে এই ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়ে আলোচনা করেন এটা অনেক অর্থেই হচ্ছে দেখা যায় যে ইউরোপীয় ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত। ইউরোপের পোস্ট রেনেসান্স যে সময় বুঝতে পেরেছেন যে এনলাইটেনমেন্ট ফিলসফিটা ডেভেলপ করছিল, তখন মানে যে খ্রিস্টান যে মধ্যযুগের যে খ্রিস্টান থিওলজি অথবা ন্যাচারাল থিওলজি যাই আমরা বলি না কেন, সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিল হচ্ছে যে মানে যে ঈশ্বরের বিশ্বাস, তারপর হচ্ছে আইন কানুন সবকিছু এবং কর্ম ব্যাখ্যা করা হতো যে একদম ঐশ্বরিক জায়গা থেকে, যেটা একই ধরনের অন্যান্য সোসাইটিতে আমরা একই ধরনের জিনিসগুলো দেখেছি। তখন এই এনলাইটেনমেন্ট সোসাইটিতে যেটা হলো যে সেটা হচ্ছে যে একদম সেকুলার ফিলসফির আবির্ভাব করা শুরু করে। ফিলসফি ইটসেলফ সেকুলার জেনারেল হিসেবে তৈরি হয়েছে এই এনলাইটেনমেন্টের মধ্যে দিয়ে। এইখানে সেকুলার শব্দটা ব্যবহার করা হয় সাধারণত ইহজাগতিকতা অর্থে, মানে হচ্ছে যে আপনি ইহজাগতিক হয়ে উঠছেন, মানে এই অর্থে। পরবর্তী সময় আমরা এই যে সেকুলার শব্দটা বুঝতে পেরেছি আমেরিকার ক্ষেত্রে আমরা যেটা দেখি, মানে যে সেটা হচ্ছে মূলত একদম কনস্টিটিউশনাল সেকুলারিজম। সেখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে মানে যে রাষ্ট্রের আসলে মানে যে ধর্মীয় যে মত আছে সেই মতগুলো আসলে ত্যাগ করছে। এখন এই যে ধর্মীয় মতগুলো সব ত্যাগ করে তখন খুব স্বাভাবিকভাবে যেটা ভাবা হয়ে থাকে সেটা হচ্ছে যে রাষ্ট্র তুলে তো মানে যে যেহেতু সেকুলারিজম হচ্ছে বিধার্মিকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইউরোপিয়ান সেকুলারিজম, সেখানে ভাবা হয়ে থাকে যে এখানে এক ধরনের বিধার্মিকরণের খুব গুরুত্বপূর্ণ একটা রোল আছে। এবং একই ধরনের বিষয়টা আমরা লাইসিকের মধ্যে দেখি, যেটা হচ্ছে ফ্রেঞ্চ সেকুলারিজমের অংশ, যেটা হচ্ছে লাইসিক নামে যে টার্কিশ সেকুলারিজম। কিন্তু আমাদের এখানে আসলে সেকুলারিজমকে আসলে যে ধর্মনিরপেক্ষতা আসলে মানে যে খুব যে ওয়েল ভাবে ডিফাইন করা তা না, কিন্তু যেটা আমরা দেখি সেটা হচ্ছে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে দেখা হচ্ছে। কিন্তু একটা অভিযোগ প্রায় সময় আসে থাকে, সেটা হচ্ছে যে তাহলে মানে যে এই ধর্মগুলোর বিভিন্ন বিষয়ে যে রাষ্ট্র নিরপেক্ষ হওয়ার অর্থ কি এই যে রাষ্ট্র আসলে বুঝতে পেরেছেন যে মানে যে ধর্মহীনতাকে মানে প্রমোট করছে কিনা না, মানে আসলে এই ধর্ম নিরপেক্ষতা এই ক্ষেত্রে আসলে আসলে আমাদের বিদর্শন অথবা মানে হেল্প করতে পারে। যে কোনো বিষয় হয়তো ধরুন 3-4টা পজিশন থাকতে পারে, মানে 3-4টা ধর্ম, এবং প্রত্যেকটা ধর্মের বিষয়ে তার আসলে অবস্থান ত্যাগ করছে সে কোন ধরনের ধর্ম, অথবা যারা ধর্মকে ধরুন আস্তিক অথবা নাস্তিক যাই হোক না কেন, কোনো অবস্থানকে সে আসলে প্রোপাগেট করছে না, ওই অর্থে হয়তো আমরা দেখতে পারি আর কি। তো আমি মূলত যে এই আলোচনা হয়তো অন্য জায়গা থেকে অন্য দিক থেকে আলোচনাটা পরিকল্পনা নিয়ে এসেছিলাম, পরে এটা পুরোটাই চেঞ্জ করার একটা কারণ হচ্ছে যে মানে ওই আমি এখানে অনুষ্ঠানের পরিসর সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। তো যাই হোক আমি জাস্ট একটু সাম আপ করে বলি আর কি, সেটা হচ্ছে যে ওই মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে শুধু দর্শন চর্চাই হয়নি, পাশাপাশি এক ধরনের বিদর্শন চর্চা আছে, এবং এই বিদর্শন আসলে অদর্শন নয়, একটা স্বতন্ত্র ক্যারেক্টার আছে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে নাগার্জুন অথবা অতীশ দিগম্বর ওনারা আসলে এই ডেফিনেশনে দার্শনিক নন, ওনারা আসলে বিদার্শনিক। কারণ হচ্ছে ওনারা বিভিন্ন ধরনের দার্শনিক অবস্থানগুলোকে ত্যাগ করার কথা বলছেন। ফলে আমাদের এটা একই সাথে হচ্ছে আমাদের ইউনিক এক ট্রেডিশন, যেটা আসলে এই ধরনের ট্রেডিশনের কর্মকাণ্ড আপনারা ইউটিউবে করতে পাবেন না। এবং খুবই 20th সেঞ্চুরিতে 2-1 ফিলোসফার এই কাজটা করার চেষ্টা করেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে উইটগেনস্টাইন, এবং সামহাউ খুবই সিস্টেমেটিক না হওয়ার কারণে ওইখানে অনেক ধরনের প্যারাডক্স এবং পাজল তৈরি হয়। বাট আমাদের এখানে আসলে পুরা এই পদ্ধতি ডেভেলপ করা হয়েছে কিভাবে বিদর্শনটা চর্চা করা হবে, এবং সেটার জন্য আসলে চতুষ্কোটি নামের এই যুক্তি তত্ত্বটাই ডেভেলপ করা হয়ে থাকে। এবং এটা হয়তো আমাদের এই সমকালীন অনেকগুলো বিষয় তো ব্যাখ্যা করতে সহায়তা করতে পারে আর কি, যে আমাদের কি ধরনের জ্ঞানের প্রতি অভিমুখ হওয়া উচিত বা রুচি মানে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। পাশাপাশি হচ্ছে যে আমাদের হয়তো ধর্ম নিরপেক্ষতা কোন আসলে কোন আঙ্গিকে ব্যাখ্যা করা যেতে পারে সেই জায়গায়। তো আমি আর আলোচনা লম্বা করছি না আসলে, তো এটা বলেই মানে যে আমি মানে যে সমাপ্ত করছি আর কি। আর আপনাদেরকে এই মানে যে আবারও শুভেচ্ছা রইল, ধন্যবাদ।